হ্যালো ফ্রেন্ডস, আমি প্রসূন মণ্ডল এবং তোমাদের এডুকেশনাল এরা চ্যানেলে স্বাগতম। আজ আমি ক্লাস 12-এর 14 নম্বর ইউনিটের জীব অণু সম্পর্কে আলোচনা করব এবং এই ইউনিটটিতে যে কোশ্চেনগুলি রয়েছে সে সম্পর্কে ডিসকাস করব। এই ইউনিটটিতে 3টে পার্ট রয়েছে: 1 কার্বোহাইড্রেট, 2 প্রোটিন এবং 3 নিউক্লিক অ্যাসিড। আজ আমি এই ইউনিটের ফার্স্ট পার্ট অর্থাৎ কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করব এবং প্রথমে আমরা কিছু বেসিক জিনিস দেখে নেব, যেমন গ্লুকোজের গঠন। এটা হলো গ্লুকোজের গঠন এবং নেক্সট আমরা চলে যাব ফ্রুক্টোজের গঠন। এটা হলো ফ্রুক্টোজের গঠন। এরপর আমরা কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেমন স্বাদের ভিত্তিতে, আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে এবং বিজারণের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার। প্রথমে স্বাদের ভিত্তিতে সুগার ও নন সুগার। যে সকল কার্বোহাইড্রেট কেলাসাকার পদার্থ, মিষ্টি স্বাদযুক্ত এবং জলে দ্রাব্য তাদের সুগার বা শর্করা বলে। উদাহরণ: গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ। নেক্সট, নন সুগার। যে সকল কার্বোহাইড্রেট অনিহতকার পদার্থ, স্বাদহীন এবং জলে প্রায় অদ্রাব্য তাদের নন সুগার বলে। উদাহরণ: স্টার্চ ও সেলুলোজ। এরপর আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে মনোস্যাকারাইড। যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে নতুন কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না তাকে মনোস্যাকারাইড বলে। উদাহরণ: গ্লুকোজ ও রাইবোজ। নেক্সট, অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডকে 3টি ভাগে ভাগ করা যায়। 1 ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের উদাহরণ হলো সুক্রোজ। এই সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের ফলে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। নেক্সট, ল্যাকটোজ। ল্যাকটোজের আর্দ্র বিশ্লেষণের ফলে গ্লুকোজ ও গ্যালাক্টোজ উৎপন্ন হয়। নেক্সট, মল্টোজ। এই মল্টোজের আর্দ্র বিশ্লেষণের ফলে 2 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। নেক্সট, ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের উদাহরণ হলো র্যাফিনোজ। এই র্যাফিনোজের আর্দ্র বিশ্লেষণের ফলে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ উৎপন্ন হয়। নেক্সট, টেট্রাস্যাকারাইড। টেট্রাস্যাকারাইডের উদাহরণ হলো স্টার্চিয়েস। স্টার্চিয়েসের আর্দ্র বিশ্লেষণের ফলে 4 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। নেক্সট, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হলো যে সকল কার্বোহাইড্রেট অণুর আর্দ্র বিশ্লেষণে একাধিক বা বহু সংখ্যক মনোস্যাকারাইড অণু উৎপন্ন হয় তাকে পলিস্যাকারাইড বলে। উদাহরণ: স্টার্চ ও সেলুলোজ। তারপর বিজারণের ভিত্তিতে। বিজারণের ভিত্তিতে গ্লুকোজকে 2 ভাগে ভাগ করা যায়: 1 বিজারক সুগার এবং 2 অবিজারক সুগার। বিজারক সুগার ফেলিংস বা টলেন্স দ্রবণকে বিজারিত করতে পারে। উদাহরণ: অ্যারাবিনোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। অবিজারক সুগার ফেলিংস বা টলেন্স দ্রবণকে বিজারিত করতে পারে না। উদাহরণ: সুক্রোজ। নেক্সট আমরা চলে যাব কার্বোহাইড্রেটের শনাক্তকরণ। একটি কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণ নিয়ে তাতে সামান্য পরিমাণে মলিসের বিকারক যোগ করে টেস্ট টিউবের গা বেয়ে গাঢ় H2SO4 যোগ করলে দ্রবণের সংযোগস্থলে বেগুনি বর্ণের বলয় উৎপন্ন হয়। ইহাই হলো কার্বোহাইড্রেটের শনাক্তকরণ। নেক্সট কোশ্চেন, মলিসের বিকারকের সংকেত কি? মলিসের বিকারক হলো আলফা ন্যাপথানলের 1% অ্যালকোহলীয় দ্রবণ। নেক্সট কোশ্চেন, প্রকৃতিজাত গ্লুকোজকে ডি গ্লুকোজ বলা হয় কেন? এর কারণ হলো গ্লুকোজের গঠনে দীর্ঘ কার্বন পরমাণুযুক্ত কাইরাল কার্বনের কাঠামোতে ডি গ্লিসারেলডিহাইডের অনুরূপ হয়, একে ডি গ্লুকোজ বলে। আমরা দেখে নেব এবার স্ট্রাকচারটা কিরকম করে হচ্ছে। এখানে যে শেষের দেখতে পাচ্ছ, প্রথমে এইদিকে ডিগ্লিসারেলডিহাইডের একটা পিকচার,
এবং এইদিকে গ্লুকোজে আমরা গঠনটা দেখতে পাচ্ছি C5 গ্লুকোজে C5 কার্বনে গঠনটা ডি গ্লিসারাইলডিহাইডের অনুরূপ, তাই একে ডি গ্লুকোজ বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। ডি গ্লুকোজকে ডি প্লাস গ্লুকোজ বলে কেন? প্রকৃতিজাত গ্লুকোজের জলীয় দ্রবণ সমতল সমবর্তিত আলোকের তলকে ডান দিকে বা দক্ষিণাবর্তীভাবে ঘোরায় বলে প্রকৃতিজাত গ্লুকোজকে ডি প্লাস গ্লুকোজ বলা হয়। এরপর আমরা দেখে নেব ডি গ্লুকোজের প্রস্তুতি। C12H22O11 প্লাস H2O ডাইলুট HCl ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। সুক্রোজের এই আদ্র বিশ্লেষণকে ইনভার্সন অফ সুক্রোজ বলে। এখানে গ্লুকোজের কেলাসাকার অধক্ষেপ উৎপন্ন হয় এবং ফ্রুক্টোজ জলীয় দ্রবণে থেকে যায়। পরিশ্রবণ প্রক্রিয়ায় গ্লুকোজকে সংগ্রহ করা হয়। এরপর আমরা দেখে নেব ডি গ্লুকোজের কিছু রাসায়নিক বিক্রিয়া। প্রথমে আমরা দেখে নেব ডি গ্লুকোজের বিজারণ বিক্রিয়া। দেখতে পাচ্ছ ডি গ্লুকোজের রাসায়নিক বিক্রিয়া। মানে ডি গ্লুকোজের বিজারণ বিক্রিয়া গ্লুকোজের সঙ্গে NaBH4 বা H2Ni বা NaHG এর প্রভাবে সরবিটল উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন HCN এর সাথে গ্লুকোজের সঙ্গে HCN এর বিক্রিয়ার ফলে গ্লুকোজ সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে গ্লুকোজের সঙ্গে হাইড্রক্সিল অ্যামিন বা NH2OH এর বিক্রিয়ার ফলে গ্লুকোজ অক্সিম যৌগ উৎপন্ন হয়। CHNOH CHOH এর হোল 4 ও CH2OH। নেক্সট রিঅ্যাকশন জারণ বিক্রিয়া। এটি খুবই একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া গ্লুকোজের সঙ্গে Br2 ও জলের বিক্রিয়ার ফলে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং গ্লুকোজের সঙ্গে গাঢ় HNO3 বিক্রিয়ার ফলে গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে গ্লুকোজের বিক্রিয়া। গ্লুকোজের সঙ্গে 5 অণু অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ার ফলে গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট এবং 5 অণু CH3CHH বা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন ফেলিং দ্রবণের সাথে গ্লুকোজের সঙ্গে CuO এর বিক্রিয়ার ফলে Cu2ওর লাল অধক্ষেপ উৎপন্ন হয় এবং তার সঙ্গে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এরপর আমরা গ্লুকোজের নেক্সট রিঅ্যাকশনের দিকে চলে যাব। টলেন্স দ্রবণের সঙ্গে গ্লুকোজের সঙ্গে Ag2ওর বিক্রিয়ার ফলে সিলভারের ধূসর বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এবং গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। গ্লুকোজের নেক্সট রিঅ্যাকশন ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে গ্লুকোজের সঙ্গে ফিনাইল হাইড্রাজিন বা PHNH NH2 এবং CH3COOH এর বিক্রিয়ার ফলে গ্লুকোসাজন বা ওসাজন যৌগ উৎপন্ন হয়। এরপর আমরা একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, সেটা হলো মিউটার রোটেশন। কোনো আলোক সক্রিয় যৌগকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে যদি সময়ের সঙ্গে সঙ্গে দ্রবণের আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত তা একটি নির্দিষ্ট মানে এসে পৌঁছায়, তখন সেই ঘটনাকে মিউটার রোটেশন বলে। উদাহরণ, ডি গ্লুকোজের ক্ষেত্রে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ উভয়ই মিউটার রোটেশন প্রদর্শন করে। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ উভয়কে জলে দ্রবীভূত করে রেখে দিলে আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আপেক্ষিক আবর্তনের মান 112 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 52.7 ডিগ্রি এবং বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে
আপেক্ষিক আবর্তনের মান 19 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 52.7 ডিগ্রিতে এসে পৌঁছায়। এই ঘটনাকে মিউটা রোটেশন বলে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ডি গ্লুকোজ থেকে 303 কেলভিন উষ্ণতায় জল থেকে কেলাসিত করলে আলফা ডি গ্লুকোজ এবং 370 কেলভিন তাপমাত্রায় জল থেকে কেলাসিত করলে বিটা ডি গ্লুকোজ উৎপন্ন হয়, যেখানে 36% আলফা ডি গ্লুকোজ এবং 64% বিটা ডি গ্লুকোজ উৎপন্ন হয়। আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে সিস ওরিয়েন্টাল দেখা যায় এবং বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে ট্রান্স ওরিয়েন্টাল দেখা যায়। আলফা ডি গ্লুকোজের মেল্টিং পয়েন্ট হলো 419 কেলভিন এবং বিটা ডি গ্লুকোজের মেল্টিং পয়েন্ট 423 কেলভিন। আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে স্পেসিফিক রোটেশন 112 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 52.7 ডিগ্রিতে এসে পৌঁছায় এবং বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে 19 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 52.7 ডিগ্রিতে এসে পৌঁছায়। এরপর আমরা দেখে নেব গ্লুকোজের ফিশার এবং হাওয়ার্থ অভিক্ষেপ। প্রথমে দেখতে পাচ্ছ ফিশার অভিক্ষেপ। এক্ষেত্রে C1 কার্বনটি হল অ্যানোমারিক কার্বন এবং কারণ CHO গ্রুপের একটি কার্বনিল গ্রুপ এবং পাইরানোজ গঠনের ক্ষেত্রে C1C5 লিঙ্কেজ দেখা যায়। এখানে ফিশার অভিক্ষেপ দেখতে পাচ্ছ। এরপর হাওয়ার্থ অভিক্ষেপ। এখানে হাওয়ার্থ অভিক্ষেপের ক্ষেত্রে ফিশার অভিক্ষেপে যেটি লেফটে থাকে সেটি হাওয়ার্থ অভিক্ষেপের উপরের দিকে হয় এবং যেটি ফিশার অভিক্ষেপের ডান দিকে হয় সেটি হাওয়ার্থ অভিক্ষেপের ক্ষেত্রে নিচের দিকে গঠন হয়। ফিশার এবং হাওয়ার্থ অভিক্ষেপ দেখতে পাচ্ছ। এরপর আমরা ফ্রুক্টোজের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথমে HCN এর সঙ্গে ফ্রুক্টোজের সঙ্গে HCN এর বিক্রিয়ার ফলে ফ্রুক্টোজ সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন NH2OH এর সঙ্গে ফ্রুক্টোজের সঙ্গে NH2OH এর বিক্রিয়ার ফলে ফ্রুক্টোজ অক্সিম যৌগ উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন ফেলিং দ্রবণের সঙ্গে ডিফ্রুক্টোজের সঙ্গে ফেলিং দ্রবণ বা CuO এর বিক্রিয়ার ফলে Cu2 লাল অধক্ষেপ উৎপন্ন হয় এবং ফ্রুক্টোনিক অ্যাসিড উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন টলেন্স দ্রবণের সঙ্গে টলেন্স দ্রবণ বা Ag2O সঙ্গে ডিফ্রুক্টোজের বিক্রিয়ার ফলে সিলভারের ধূসর বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এবং ফ্রুক্টোনিক অ্যাসিড উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে ফিনাইল হাইড্রাজিন বা PHNH সঙ্গে ফ্রুক্টোজের বিক্রিয়ার ফলে ওসাজোন যৌগ বা ফ্রুক্টোসাজোন উৎপন্ন হয়। নেক্সট রিঅ্যাকশন বিজারণ বিক্রিয়া। ফ্রুক্টোজের বিজারণের ফলে সরবিটল উৎপন্ন হয় এবং বিজারক দ্রব্য হিসাবে NaBH4 ব্যবহার করা হয়। নেক্সট আমরা ফ্রুক্টোজের ফিশার ও হাওয়ার্থ অভিক্ষেপ দেখে নেব। এখানে ফিশার অভিক্ষেপ দেখতে পাচ্ছ। এটি হলো ডি ফ্রুক্টোজের ফিশার প্রজেকশন বা ফিশার অভিক্ষেপ এবং এটি হলো ডি ফ্রুক্টোজের হাওয়ার্থ প্রজেকশন বা হাওয়ার্থ অভিক্ষেপ। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, সমতড়িৎ বিন্দু কাকে বলে? যে নির্দিষ্ট পিএইচ এর মানে তড়িৎ বিভব প্রয়োগ করা সত্ত্বেও উভধর্মী প্রকৃতি বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিডের কণাগুলি ক্যাথোড বা অ্যানোড কোনো তড়িৎদ্বারের দিকেই অগ্রসর হয় না, সেই নির্দিষ্ট পিএইচ এর মানকে উক্ত কলোয়েডের সমতড়িৎ বিন্দু বলে। নেক্সট কোশ্চেন, পেপটাইড বন্ধন কাকে বলে? একই বা ভিন্ন
অ্যামাইনো অ্যাসিডের দুটি অণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন একটির COOH গ্রুপের সঙ্গে অপরটির NH2 গ্রুপের বিক্রিয়ায় যে CONH বন্ধন সৃষ্টি হয় এবং একটি নতুন যৌগ গঠিত হয় এবং এক অণু জল নির্গত হয়। এভাবেই সৃষ্ট CONH বন্ধনটিকে পেপটাইড বন্ধন বলে। এরপর আমরা পেপটাইড বন্ধনটি দেখে নেব। পেপটাইড বন্ধন দেখতে পাচ্ছ, একটি দুটি অ্যামাইনো অ্যাসিডের অণু, একটির COOH গ্রুপ এবং অপরটির NH2 গ্রুপের বিক্রিয়ায় H2O অণু অপসারণের মাধ্যমে CONH বন্ধন সৃষ্টি হয়েছে। এই CONH বন্ধনকে পেপটাইড বন্ধন বলে। নেক্সট কোশ্চেন, আণবিক গঠনের অনুসারে প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়? আণবিক গঠন অনুসারে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, এক বর্তুলাকার প্রোটিন, দুই আঠালো প্রোটিন। নেক্সট কোশ্চেন, তন্তুময় প্রোটিন ও বর্তুলাকার প্রোটিনের মধ্যে পার্থক্য। আমরা প্রথমে পার্থক্য, টোটাল 4-5টা পার্থক্য বলবো। প্রথমে তন্তুময় প্রোটিন। এই প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খলগুলি পাশাপাশি সুতোর মতো তন্তু গঠনের দ্বারা প্রোটিন অণু সৃষ্টি হয়। বর্তুলাকার প্রোটিনে পলিপেপটাইড শৃঙ্খল কুণ্ডলী পাকিয়ে গোলকাকার আকার ধারণ করে। নেক্সট, তন্তুময় প্রোটিনগুলি জলে অদাব্য হয় এবং বর্তুলাকার প্রোটিনগুলি জলে দাব্য হয়। তন্তুময় প্রোটিনগুলি পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে এবং বর্তুলাকার প্রোটিনগুলি একত্রে কুণ্ডলী সৃষ্টি করে এবং ছোট গোলকের ন্যায় ধারণ করে। তন্তুময় প্রোটিনগুলি হল জীবদেহের সংযোজক কলা বা টিস্যু এবং বর্তুলাকার প্রোটিনগুলি উদ্ভিদ ও প্রাণী কোষে বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। তন্তুময় প্রোটিন উষ্ণতা ও pH এর পরিবর্তনে স্থিতিশীল থাকে এবং বর্তুলাকার প্রোটিন আঠালো প্রোটিনের তুলনায় তাপমাত্রা ও pH এর পরিবর্তনে অধিক সংবেদনশীল হয়। নেক্সট, একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। প্রোটিনের ডিনেচারেশন কাকে বলে? জৈবিক তন্ত্রে উপস্থিত প্রতিটি নির্দিষ্ট প্রোটিনের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনাকৃতি ও নির্দিষ্ট জৈবিক সক্রিয়তা বর্তমান। এই প্রোটিনকে নেটিভ প্রোটিন বলে। যদি কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতার মতো পরিবর্তন বা কোনো ভৌত পরিবর্তন বা pH এর মতো রাসায়নিক পরিবর্তন ঘটানো হলে বা ইউভি রশ্মির সংস্পর্শে আনলে প্রোটিনের হেলিক্স বা ভাঁজগুলি তথা প্যাচগুলি খুলে যায় এবং বর্তুলাকার প্রোটিন তন্তুময় প্রোটিনে পরিণত হয় এবং তঞ্চিত হয়। তঞ্চনের ফলে প্রোটিনের আগের গঠনাকৃতি এবং জৈবিক সক্রিয়তা বিনষ্ট হয়। এই ঘটনাকে প্রোটিনের ডিনেচারেশন বলে। এগুলি মোটামুটি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তীকালে আরো অন্য কোশ্চেন জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করো।